আমি এখন মাননীয় সদস্য জনাব জাহিদ মালিক মানিকগঞ্জ 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই মহান সংসদে কিছু কথা বলার বাজেটের উপরে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর বাজেট উপস্থাপন করার জন্য। যেহেতু আমরা কিছুদিন আগেই ঈদ উদযাপন করেছি, সকল সম্মানিত সদস্যদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি শুরুতে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি, ওনার পরিবারের সকল শহীদদেরকে স্মরণ করি এবং স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন তাদেরকে স্মরণ করি। মাননীয় স্পিকার, আমি বাজেটের উপরে 2-4টি কথা বলবো। প্রস্তাবিত বাজেট হলো প্রায় 7,97,000 কোটি টাকা, যা বিগত বাজেটের তুলনায় প্রায় 15% বেশি। তার জন্য আমি ধন্যবাদ জানাই। জিডিপির প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 7.5% এবং মূল্যস্ফীতি 6.5%। আশাব্যঞ্জক আমরা এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ বাজেট এটি। বাজেট দিলেই অনেক সমালোচনা হয়, ইতিমধ্যে সমালোচনা হয়েছে। বাজেটকে অবাস্তব, গণমুখী নয়, গরিব বান্ধব নয়, কর আহরণ করা সম্ভব নয়, এই সমস্ত বিষয়ে বিভিন্ন কর্নার থেকে আলোচনা করেছে। কিন্তু আমি একটি কথা বলতে চাই, এই বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিস কোথাও কোনোটার উপরেই দাম বাড়ানো হয় নাই, ট্যাক্স আরোপ করা হয় নাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অত চাল, গম, তেল ইত্যাদি এবং 30টাই পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যর উপরে বরঞ্চ ট্যাক্স কমানো হয়েছে এবং যা গরিব বান্ধব। ধনীদের জন্য যে ব্যবহার করে এসি, ফ্রিজ, জেনারেটর এবং কসমেটিক্স, এসব কিছুর উপরে দাম ট্যাক্স বাড়ানো হয়েছে মাননীয় স্পিকার, এবং এটি আমাদের গরিব মানুষের উপরে কোনো এ বিষয়ে প্রভাব পড়বে না। সোশ্যাল সেফটি নেটে 6,000 কোটি টাকা বাড়িয়ে 1,32,000 কোটিতে উন্নীত করা হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপিরা অনেক সমালোচনা করেছেন এই বাজেট নিয়ে, কিন্তু আমরা জানি ওনাদের প্রায় শেষ বাজেট ছিল 52,000 কোটি, যা বর্তমানে স্বাস্থ্যের বাজেটের প্রায় সমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাজেটের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের দারিদ্র্যের হার এখন কমে 6%, যা বিএনপির সময় ছিল প্রায় 30%। মাননীয় স্পিকার, স্বাস্থ্যের উপরে অনেক সমালোচনা হয়েছে। আমি যেহেতু স্বাস্থ্যে অনেকদিন কাজ করেছি, তো স্বাস্থ্যের উপরে 2-4টি কথা আমি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শুধু কমিউনিটি ক্লিনিক করে নাই, উনি দেশের স্বাস্থ্য সেবাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে গেছেন। আমরা করোনা কন্ট্রোলে এশিয়ার মধ্যে প্রথম হয়েছি এবং বিশ্বে 5ম স্থান। 4টি রোগ, পোলিও, টিটানাস, ফাইলেরিয়াসিস এবং কালাজ্বর নির্মূল করে আমরা WHO সার্টিফিকেট পেয়েছি, যা পৃথিবীতে একমাত্র বাংলাদেশ করতে পেরেছে। এবং সে কারণে টাইমস পত্রিকায় এই অর্জনের কারণে বিশ্বে 100টি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নাম রয়েছে। আমাদের দেশে গড় আয়ু এখন 73 এবং আমাদের দেশে এখন বেডের সংখ্যা প্রায় 75,000, যা বিএনপির সময় ছিল 30,000। আমাদের দেশে এখন মেডিকেল কলেজের সংখ্যা 37টি, বিএনপির সময় ছিল তা 15টি। আমাদের দেশে 5টি ইউনিভার্সিটি রয়েছে এখন, যা বিএনপির সময় একটিও ছিল না। এবং আমাদের নার্সিং কলেজ এখন প্রায় 300টি, যা বিএনপির সময় একটিও ছিল না। এখন জেলা পর্যায়ে হাসপাতালে 10 বেড আইসিইউ, 10 বেড ডায়ালিসিস, যেটা আগে ছিল না। এবং আমাদের দেশে এখন আইসিইউর সংখ্যা, যেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা এখন 1600 রয়েছে, যা আগে ছিল মাত্র 300। অসংক্রামক রোগ বাড়ছে এবং সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 8টি ডিভিশনে 8টি ক্যান্সার, কিডনি, হার্টের হাসপাতাল স্থাপন করা হচ্ছে এবং কাজ চলমান রয়েছে।
দেশে বাইপাস সার্জারি হয়, কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে থাকে। এই সব কর্মকাণ্ড মাত্র জিডিপির 1% কমে করা হচ্ছে। স্বাস্থ্যসেবা বছরে যদি দু একটি সমস্যা হয়, অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, কিন্তু প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনায় বহু লোক মৃত্যুবরণ করে, তার খবর কেউ রাখে না। এই বাজেটে এবছর 3000 কোটি টাকা স্বাস্থ্যে বৃদ্ধি করা হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের বাজেটের মধ্যে হাসপাতালের যন্ত্রপাতির ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, সেটা আগে 1% ছিল, এখন 10% করা হয়েছে। আমি মনে করি এটি কমানোর প্রয়োজন, তা না হলে এখানে বিনিয়োগ কমে যাবে এবং স্বাস্থ্যসেবা ব্যয় বাড়বে, গরিব মানুষ কষ্ট পাবে এবং বিদেশের লোকে চিকিৎসার জন্য বেশি করে যাবে, তাতে চিকিৎসার আমাদের দেশে যে বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়বে। আমাদের তামাকের উপরে এখানে কিছুটা কর বৃদ্ধি করা হয়েছে, সেটা 58 থেকে 60% করা হয়েছে, মানে 2% বৃদ্ধি করা হয়েছে। আমি মনে করি এটাকে আরো বাড়ানো প্রয়োজন, কারণ এই তামাকজনিত কারণে আমাদের দেশে প্রায় 1.5 লক্ষ লোকের মৃত্যু হয়ে থাকে। মাননীয় স্পিকার, ট্যাক্স কমানো হয়েছে প্রায় 30টি আইটেমে এবং আরো কিছু ট্যাক্স, যেমন গুঁড়া দুধের উপরে ট্যাক্স কমানো হয়েছে এবং বিদেশি পোশাকের উপরেও ট্যাক্স কমানো হয়েছে, যেটা আমি মনে করি কোনো প্রয়োজন নাই আমাদের এই সময়। কোমল পানীয় এবং এনার্জি ড্রিঙ্ক এবং আইসক্রিমের উপরেও ট্যাক্স বাড়ানো হয়েছে। আমি মনে করি এটি ঠিক আছে, কারণ ডায়াবেটিস আমাদের দেশে বাড়ছে এবং ওবেসিটিও বাড়ছে। কিন্তু পাশাপাশি বিদেশি চকলেটের উপরে ট্যাক্স কমানো হয়েছে, যা আমি মনে করি প্রয়োজন নয়। মাননীয় অর্থমন্ত্রী হয়তো ওনার নাতিনাতরা হয়তো পছন্দ করেন ট্যাক্স, এই চকলেট, সে কারণে হয়তো কমাতে পারেন। ইটের ভাটার উপরে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। আমাদের রিজার্ভ কমার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। রিজার্ভ আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 48 বিলিয়নে উঠেছিল, তখন বিএনপির রিজার্ভ ছিল মাত্র 3.5 বিলিয়নের উপরে, কখনোই যায় নাই। রিজার্ভ কেন কমলো? আমরা জানি আমাদের টাকার একটু অবমূল্যায়ন হয়েছে, তেল, গ্যাস, খাদ্যের দামও বিশ্বজোড়া বেড়েছে, যা আমদানি করতে হয়। যুদ্ধ, বিগ্রহ, করোনার কারণেও আমাদের রিজার্ভ উপরে চাপ পড়েছে। রিজার্ভ বাড়াতে হলে পরে আমাদের রেমিটেন্সগুলো ব্যাংকিং চ্যানেলে আনা খুব প্রয়োজন এবং সেখানে দুর্নীতি দেশে কমাইতে হবে, ব্ল্যাক মানি কমাতে হবে। মানি লন্ডারিং কমবে যদি আমরা দুর্নীতি এবং ব্ল্যাক মানি আমরা কমাতে পারি, কালো টাকা যদি কমাতে পারি এবং ট্যাক্স যদি আমরা কমাতে পারি, এক্সপোর্ট যদি বাড়াতে পারি এবং আমাদের যে বিদেশি ওয়ার্কার যারা আছে তাদের সংখ্যাও যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে পরে আমাদের চাপ কমবে আমাদের ফরেন কারেন্সির উপরে। এবং আমাদের দেশে প্রায় 2 লক্ষ লোক বিদেশি কাজ করে এবং তারা তাদের দেশে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার পাঠিয়ে থাকে। এটাও আমাদের রিজার্ভের উপরে চাপ ফেলছে এবং আমাদের দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য প্রায় এখানে 5 থেকে 6 বিলিয়ন ডলার খরচ হয় এবং সেটাও বেশিরভাগই অসংক্রামক রোগের জন্য যেয়ে থাকে। সেই কারণে আমাদের 8টি হাসপাতাল নির্মাণ হচ্ছে। এই কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, তাহলে পরে আমি মনে করি বিদেশে যাওয়ার প্রবণতাটাও কমে আসবে। মাননীয় স্পিকার, কালো টাকার উপরে অনেক কথা বলা হয়েছে, আমরা এটা চাই না, কিন্তু আমাদের যে টাকা বিদেশে চলে গেছে সেই টাকা যদি আনা যেত তাহলে দেশের অর্থনীতি ভালো হতো, আর অর্থনীতি কিছুটা হলেও আরটু চাঙ্গা হতো। আমরা চাই না কালো টাকা, কিন্তু কালো টাকা কমাতে হলে পরে আমাদের দুর্নীতি কমাতে হবে, আমাদের দেশের যে ট্যাক্স কমাতে হবে, তবেই এই কালো টাকা জন্ম নেবে না এবং কালো টাকা জন্ম না নিলে মানি লন্ডারিং হবে না। আমাদের যারা ব্ল্যাক মানি, কারণ হু আর দি ওনার অফ ব্ল্যাক মানিজ? দি হোয়াইট কলার পিপল ওনস দি ব্ল্যাক মানি। আমাদের কৃষকরা, কোটি কোটি কৃষক, তারা ব্ল্যাক মানি তৈরি করে না। আমাদের যারা বিভিন্ন শিল্প কলকারখানা তৈরি করে তারা কিন্তু ব্ল্যাক মানি তৈরি করে না। এবং যারা বিদেশে কোটি লোক চাকরি করতেছে, মাথার ঘাম পায়ে ফেলে, তারা ব্ল্যাক মানি তৈরি করে না। হোয়াইট কালার লোকেরাই ব্ল্যাক মানি তৈরি করে। সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের
এই ব্ল্যাক মানি তৈরির যে বিষয়গুলো সেগুলো নজর দিতে হবে। আমরা একটা কথা বলতে চাই কনফুসিয়াসের মাননীয় স্পিকার, টু পুট দি ওয়ার্ল্ড ইন অর্ডার উই মাস্ট পুট আওয়ার নেশন ইন অর্ডার। টু পুট দি নেশন ইন অর্ডার উই 3 মাস্ট। মিনিট মাননীয় সদস্য, 3 মিনিট। জি মাননীয় স্পিকার ধন্যবাদ। To put the nation in order, we must first put the family in order. To put the family in order, we must put ourselves in order. So if we can make ourselves in order, if we can clean ourselves, then there will be no black money, generation of black money, and there will be no money laundering. কাজে এই বিষয়গুলো আমাদের একটার সাথে একটা জড়িত। আমাদের এনভায়রনমেন্টও একটা বড় বিষয় হয়ে গেছে। আমাদের যে পরিবেশ দূষণ, আমাদের এই ঢাকা শহরের আশেপাশে সকল নদীগুলো দূষিত হয়ে গেছে, কালো পানি। আমাদের সেখানে আমরা দেখি যে পানি দিয়ে গন্ধ বেরোচ্ছে। কাজে এটা আমাদেরকে থামাতে হবে। আমরা পাহাড় কেটে ফেলছি, আমাদের নদী দূষণের পাশাপাশি আমাদের বায়ু দূষণ হচ্ছে, এবং যার ফলে আমরা আজকে দেখি যে আমাদের সিলেটে ওখানে প্রত্যেক বছরই বন্যা হচ্ছে। বন্যার মাধ্যমে আমাদের কি হচ্ছে, দেশের রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি নষ্ট হয়ে যাচ্ছে, শিল্পে আঘাত পড়ছে। কাজেই আমাদেরকে এই পরিবেশের উপরে খুব নজর দিতে হবে। পাশাপাশি পরিবেশের কারণে এই দেশের অনেক রোগও বাড়ছে। সেই রোগগুলো মাননীয় স্পিকার, ক্যান্সার, কিডনি, হার্টের রোগ বাড়ছে, এবং তারা বিদেশের চিকিৎসার জন্য যেতে হচ্ছে, এবং যার ফলে আমাদের আবারও বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়ছে। তো আমাদের এই পরিবেশকে অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তা না হলে এই বাংলাদেশে যে ফোকাস করা হয়েছে যে 2050 সালের মধ্যে 20% জায়গা বাংলাদেশের এই সমুদ্রের পানির নিচে চলে যাবে। মাননীয় স্পিকার, আমি স্টক মার্কেটের উপর একটি কথা বলতে চাই। স্টক মার্কেট হল ক্যাপিটাল মার্কেট। একটা দেশের অর্থনীতির কতটুকু শক্তিশালী তা স্টক মার্কেট রিফ্লেক্ট করে, এবং এই স্টক মার্কেটের উপরে আমরা দেখেছি যে কিছু গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে। এমনি স্টক মার্কেট অনেক দুর্বল হয়ে আছে। কাজে আমি মনে করি সেই স্টক মার্কেটটাকে সবল করতে হলে গেইন ট্যাক্সটা মাননীয় স্পিকার উইথড্র করতে হবে। পরিশেষে আমি একটি কথা দিয়ে শেষ করতে চাই, বাজেট ইজ নট জাস্ট ফর পিপল who do not have enough money. It is for everyone who wants to ensure that their money is enough. মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই সুন্দর বাজেট পেশ করার জন্য। এই বাজেটের মাধ্যমে আমি আশা করি আমাদের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার অনেক দূর এগিয়ে যাবে, এবং আমি এই বাজেটকে সাফল্য কামনা করি। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা, লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন?